যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, চাকরি কেলেঙ্কারি, সিন্ডিকেট রাজ, রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে বাংলার মানুষ ভোট দিল বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। আজ সেই তৃণমূলেরই কিছু নেতা যদি ভালো তকমা পেয়ে বিজেপিতে ঢোকেন, তাহলে সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেনই, বদলটা তাহলে হলো কোথায়? আর ঠিক এই প্রশ্নটাই এখন ঘুরছে বাংলার রাজনৈতিক মহলে, সাধারণ মানুষের মনে, আর বিজেপির পুরনো কর্মীদের মনেও। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একদিকে বলছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, আবার বলেছেন যারা সিন্ডিকেটে ছিল, কয়লা বালি চক্রে ছিল, চাকরি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। আবার অন্যদিকেই তিনি সাংবাদিকদের বলেছেন তৃণমূলের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতে ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে, কখন আসতে হবে আর কখন কড়া নাড়তে হবে। তার মানে কি বিজেপি ভালো তৃণমূলকে স্বাগত জানাচ্ছে, খারাপ তৃণমূলকে নয়? हम ऐसा नहीं बोल रहा कि सारे तृणमूल कांग्रेस टेंटेड है, सारे तृणमूल कांग्रेस लूट मचाया था या कत्लेआम में शामिल हो गया था, ऐसा नहीं है। ऐसा बहुत लोग हैं जो लोग हम लोगों के संपर्क में है, आना भी बहुत लोग चाहते हैं, और बहुत लोग तो 4 घंटा में बीजेपी बन गया। पार्टी का एक तरीका है, उसे हम लेंगे। हाँ, पाइपलाइन में बहुत लोग हैं, ये बात तो सही है। প্রশ্ন শুনে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ভালো খারাপ ঠিক করার মালিককে আমি, ভালো খারাপ বলে কিছু হয় না। রামকৃষ্ণ তো বলেই গিয়েছিলেন, সারদা দেবীও বলে গিয়েছেন, ভালো খারাপের প্যারামিটার ঠিক করার মালিক তো আমরা নই, আমার চোখে তো সবই ভালো। আর এই মন্তব্যের পরই শুরু হয়ে গেছে নতুন বিতর্ক। তাহলে যে বিজেপি নেতারা, স্থানীয় কর্মীরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করেছেন, বছরের পর বছর লড়াই করেছেন, তারা প্রশ্ন তুলছেন এখন কেন তৃণমূলীদের নেওয়া হবে? ভালো বা খারাপ যাই হোক না কেন, মানুষ তো তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজ যদি ভালো বলে তাদের দলে নেওয়া হয়, পরে যদি তারা খারাপ কাজ করতে শুরু করে, তার দায় কে নেবে? বিজেপির ভাবমূর্তিটাই বা কোথায় থাকবে? এই ধরনের প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে এই ধরনের কমেন্টে, পোস্টে। আর অন্যদিকে বাংলার মানুষ এখন জানতে চাইছে এই ভালোর মাপকাঠি কি, রাজনীতি নাকি সুবিধা? কেননা বাংলার মানুষের প্রশ্ন করার অধিকার রয়েছে। তারাই 15 বছরের এই অপশাসন থেকে মুক্ত করেছে বাংলাকে, বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। মানুষ অর্থাৎ জনগণ, ভোটার, তাদের কথাকে তো মূল্য দিতেই হবে। দেখুন, আজকের এই আলোচনা একজন সাংবাদিক হিসাবে আমি করছি। যেখানে প্রশ্ন উঠছে বা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, সাধারণ মানুষ কি প্রশ্ন তুলছেন, পুরনো বিজেপি কর্মীরা কি চাইছেন, সেগুলোই তুলে ধরা হচ্ছে। বিচার করবেন বাংলার মানুষ, আর কে ভালো কে খারাপ সেটা বিজেপি ঠিক করবে দলে নেওয়ার জন্য, সেটা ভবিষ্যতের ব্যাপার, তারা বুঝবেন। আমার কাজ হচ্ছে একজন নিরপেক্ষ সাংবাদিক হিসাবে সমস্ত ঘটনাটা জানানো, এটাই সাংবাদিকের কাজ। কাজেই দেখতে থাকুন আজকের ভিডিও, শুনতে থাকুন বিশ্লেষণ। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, সাধারণ ভোটার অর্থাৎ বাংলার মানুষ শুধু কিছু ব্যক্তির বিরুদ্ধে ভোট দেয়নি, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা দিয়েছে সেটা শুধু ব্যক্তি বেছে বেছে নয়। মানুষ ভোট দিয়েছে একটা রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে, একটা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেমের মধ্যে কাটমানি ছিল, দখলদারি ছিল, ভয় ছিল, দলীয় প্রভাব ছিল, দুর্নীতি ছিল রন্ধ্রে রন্ধ্রে। আর সাধারণ মানুষ ভেবেছিল এবার এই সংস্কৃতি বদলাবে, তাই তারা বিজেপিকে ক্ষমতায় এনেছে। বহু মানুষের সঙ্গে কথা বলে বুঝলাম তাদের মনোভাবটা। তাদের বক্তব্য হচ্ছে আমরা ব্যক্তি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিইনি, সামগ্রিকভাবে
একটা সিস্টেমের বিরুদ্ধে দিয়েছি। আর যদি ভালো তৃণমূলী যাদের বলা হবে ভবিষ্যতে, তারা তো দলে ছিলেন, তারা কেন প্রতিবাদ করেননি? তখন তারা কেন প্রতিবাদ করেননি? আজ মুখ খুলছেন অনেক তৃণমূল নেতারা মুখ খুলছেন, দলের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তখন বলেননি কেন? তখন বললে তো সিস্টেমটা বদলাতে পারতো। সিস্টেমের ভিতরে থেকেই তো সিস্টেমটাকে বদলাতে হয়। সাধারণ মানুষ এই কথাগুলো বলছেন। দেখুন, আবার যদি সে একই রাজনৈতিক মুখ নতুন পতাকা হাতে আবার ক্ষমতার করিডোরে ঢুকে পড়ে, সাধারণ মানুষের প্রশ্ন তো উঠবেই, তাহলে কি শুধু রং বদলালো? আর এই প্রশ্নটা এখন বিরোধীদের নয়, এই প্রশ্নটা ঘুরছে বিজেপির পুরনো কর্মীদের মনেও। তারা পোস্ট করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। কেননা বাংলার বহু এলাকায় এমন বিজেপি কর্মী রয়েছেন যারা বছরের পর বছর রাজনৈতিক সংঘর্ষ দেখেছেন। কারো বাড়ি ভাঙা হয়েছে, কারো দোকান পুড়েছে, কারো বিরুদ্ধে মামলা হয়েছে, কেউ এলাকা ছাড়া হয়েছেন দীর্ঘদিন। অনেক পুরনো বিজেপি কর্মী আজও আতঙ্কে রয়েছেন। তাদের একটা বড় অংশের অভিযোগ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তারা যে অভিযোগগুলো করেছেন, অসংখ্য অভিযোগ করছেন, অসংখ্য পোস্ট করছেন, সেটা থেকে সংক্ষেপে বলি। তারা বলছেন যে যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা মার খেলেন, রক্ত দিলেন, রাজনৈতিক জীবন নষ্ট করলেন, আজ যদি সেই লোকগুলোই বিজেপিতে এসে সম্মানিত নেতা হয়ে যান, তাহলে সেই পুরনো বিজেপি কর্মীদের ত্যাগের মূল্য কোথায় থাকে? আর এই আবেগটাই এখন বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর বিজেপিও সেটা বুঝতে পারছে বলেই এবার সরাসরি হস্তক্ষেপ করেছে দিল্লি। তৃণমূল নেতাদের বিজেপিতে নেওয়া নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছে। অতীতে ঢালাও দলবদলের কারণে বিজেপির যে ওয়াশিং মেশিন ইমেজ তৈরি হয়েছিল, সেখান থেকে এবার বেরিয়ে আসতে চাইছে দিল্লি। অমিত শাহ, জেপি নাড্ডার নেতৃত্বে স্পষ্ট বার্তা ছিল, আর মাস জয়েনিং নয়, আর মঞ্চে দাঁড় করিয়ে দল বেঁধে তৃণমূল নেতাদের বিজেপিতে নেওয়া নয়। কেননা দিল্লি বুঝেছে এভাবে চলতে থাকলে বাংলার মানুষ বিজেপিকে বিকল্প হিসেবে নয়, তৃণমূলের নতুন সংস্করণ হিসেবে দেখতে শুরু করবে। আর সেই কারণেই এবার নতুন শব্দ এসেছে, টিএমসিফিকেশন, অর্থাৎ বিজেপির তৃণমূলীকরণ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, বলে দিয়েছিলেন বিজেপির তৃণমূলীকরণ হবে না। তাহলে এই যে ভালো তৃণমূলীদের জন্য দরজা খোলা থাকতে পারে, এই ভালো তৃণমূলী কারা? কিভাবে ভালো খারাপের বিচার হবে? যেখানে মানুষের বিচারে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে মানুষ বাছাই করবে না কোনটা ভালো তৃণমূলী, কোনটা খারাপ তৃণমূলী? মানুষ তো বহু তৃণমূলীকে দেখেছে দিনের পর দিন, আর তারাই যদি ঢুকে পড়ে কোনো কারণে ভালো হয়ে, এই ভয়টা কিন্তু মানুষের রয়েছে। কেননা মানুষ দেখেছে যে যারা একসময় সিপিএম করতো, তারাই পরে তৃণমূলী হয়ে অত্যাচার চালিয়েছে, আর তারাই যদি আবার বিজেপি হয়ে তাদের উপর অত্যাচার চালায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? এই ভয়টা কাজ করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর দিল্লির আশঙ্কা, যদি মানুষ মনে করতে শুরু করে যে বিজেপি শুধু তৃণমূলের নেতাদের নিয়ে নিজেদের সংগঠন করছে, তাহলে আদর্শগত লড়াইটাই কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। তাই এবার 3 স্তরের স্ক্রিনিংয়ের কথা বলা হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে আপনাদের জানাচ্ছি। আর আপনাদের যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন। কেননা যে মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য এটা যে যদি সত্যি খারাপ তৃণমূল কর্মীরা ঢুকে পড়ে বিজেপিতে, তাহলে সেটা কিন্তু একটা সময় দলেরই ভাঙনের কারণ হয়ে উঠতে পারে, যেটা আমরা দেখেছি সাংবাদিক হিসাবে 40 বছর ধরে। তৃণমূলের ক্ষেত্রেও তাই হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, 3 স্তরের স্ক্রিনিংয়ের কথা বলা হচ্ছে। প্রথম স্তর, স্থানীয় বিজেপি কর্মীদের মতামত, অর্থাৎ এলাকার পুরনো বিজেপি কর্মীরা যদি কাউকে মেনে না নেন, তাহলে সেই নেতাকে নেওয়ার প্রশ্নই নেই। কেননা দিল্লি বুঝেছে পুরনো কর্মীদের ক্ষোভকে উপেক্ষা করলে সংগঠনের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। দ্বিতীয় স্তর, ক্লিন ইমেজ, অর্থাৎ যাদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তদন্ত বা গুরুতর আইনি অভিযোগ রয়েছে, তাদের কোনোভাবেই নেওয়া হবে না, এমনটাই দাবি বিজেপির। কিন্তু এলাকায় ছোটোখাটো যদি দুর্নীতি থাকে আর তার জন্য মানুষরা যদি ক্ষতিগ্রস্ত হয়,
আর সেই যদি ভালো সেজে ঢুকে পড়ে তখন কি হবে? কেননা এবারে বিজেপি আইনি রক্ষা কবচ ইমেজ নিতে চাইছে না। দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, সিবিআই, ইডি বা পুলিশের হাত থেকে বাঁচতে কেউ বিজেপিকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতে পারবে না। তৃতীয় স্তর, জনভিত্তি এবং ভোট ম্যানেজমেন্ট, এটাই রাজনৈতিক বাস্তবতা। কারণ আদর্শের কথা যতই বলা হোক, নির্বাচনে জিততে গেলে সংগঠন লাগে, বুথ লাগে, ভোট টানার ক্ষমতা লাগে। আর সেই তো একই মানুষ, কখনো বিজেপিতে, কখনো তৃণমূলে, কখনো বা যাচ্ছে বামফ্রন্টে। কিন্তু এটাও মনে রাখতে হবে একই সঙ্গে সব মানুষ কিন্তু কোনো নির্দিষ্ট দলের অনুগামী নয় বা সমর্থক নয়। মানুষ অপেক্ষা করে, দেখে, তারপর তাদের মত এবং পথ পরিবর্তন করে। আর এটাই সবচেয়ে বড় অংশে রয়েছে। এদের কথাও কিন্তু ভাবা প্রয়োজন। অনেকেই তাই বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির বোঝেন না, কিন্তু বোঝেন তার সংসারটা কিভাবে চলছে, তার সমাজটা কিভাবে চলছে, তাকে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না নতুন সরকার আসার ফলে, তারা কিন্তু সেগুলো বোঝেন। দেখুন, বাংলার বহু জায়গায় বিজেপির বুথভিত্তিক শক্তি তৈরি হয়নি। অনেক এলাকায় তৃণমূলের নিচুতলার নেতারাই এখন স্থানীয়ভাবে প্রভাবশালী। বিজেপি জানে এই মানুষদের পুরোপুরি দূরে সরিয়ে দিলে তারা হয়তো বামফ্রন্ট বা কংগ্রেসে চলে যেতে পারে। তাই সবাইকে না বলার ঝুঁকিও বিজেপি নিতে চাইছে না, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আর এখানেই শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক ব্যালেন্সিং অ্যাক্ট। একদিকে তিনি বলছেন বিজেপি কোনো ধর্মশালা নয়, অন্যদিকে এটাও বুঝিয়ে দিচ্ছেন দরজা পুরোপুরিও বন্ধ নয়। আর এখানেই মানুষের সন্দেহ আরও বাড়ছে, কারণ সাধারণ মানুষ জানতে চাইছে, আজ যাকে ভালো তৃণমূলী বলা হচ্ছে, কাল যদি তার বিরুদ্ধেই আবার দুর্নীতির অভিযোগ ওঠে তখন দায় নেবে কে? আর আরও বড় প্রশ্ন, যদি রাজনৈতিক সুবিধা দেখেই ভালো আর খারাপ ঠিক হয়, তাহলে নীতির জায়গাটা কোথায়? তৃণমূল বলছে বিজেপির নিজস্ব সংগঠন দুর্বল, তাই তৃণমূলের নেতাদের দরকার হচ্ছে। আর বাম আর কংগ্রেস তো এক ধাপে এগিয়ে বলছে এটাই বিজেমূল রাজনীতি, শুধু পতাকা বদলাচ্ছে, মানুষ কিন্তু একই থাকছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, বাংলার মানুষ কিন্তু আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। মানুষ এখন শুধু স্লোগান শুনে বিশ্বাস করে না, মানুষ এখন দেখছে কে কি বলছে আর বাস্তবে কে কি করছে। আর সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা এখন সতর্ক ভাষায় কথা বলছেন। তারা একদিকে বলছেন বিজেপি কোনো ধর্মশালা নয়, আবার অন্যদিকে এটাও বলছেন সব তৃণমূলই খারাপ নয়। আসলে এটা এখন বিজেপির সবচেয়ে বড় ব্যালেন্সিং অ্যাক্ট। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি বাংলার মানুষ দুর্নীতির সংস্কৃতির বিরুদ্ধে ভোট দিয়ে থাকে, তাহলে সেই সংস্কৃতির মানুষদের নতুন রঙে গ্রহণ করলে মানুষ কি সেটা মেনে নেবে? কারণ ভোট শুধু সরকার বদলায় না, ভোট মানুষের প্রত্যাশাও বদলায়। আর সেই প্রত্যাশার সঙ্গে যদি বাস্তব রাজনীতির দূরত্ব খুব বেশি হয়ে যায়, তাহলে ক্ষোভও খুব দ্রুত তৈরি হয়। আর সেই ক্ষোভকে কাজে লাগানোর জন্য তৈরি থাকে অন্য দলগুলো। আর মানুষ নিজের স্বার্থটা কিন্তু বোঝে। আর এই কারণেই ভালো তৃণমূলী বিতর্ক এখন শুধু দল বদলের খবর নয়, এটা বাংলার আগামী রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার লড়াই। সেভাবেই দেখছেন বাংলার জনগণ। আপনারা কি বলেন কমেন্টে লিখুন। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।